বাংলা পডকাস্ট চ্যানেল পড ওয়েব। আজ পড ওয়েভের নিবেদন প্রাণঘাতী সিগারেট। গল্পটি নেওয়া হয়েছে গিলগামেশ পাবলিকেশন থেকে প্রকাশিত মৃত্যুর কোড বইটি থেকে। বইটি কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা 2019 সালে প্রথম প্রকাশিত হয়। গল্প পাঠে আমি অর্ঘ্য এবং অন্যান্য চরিত্রে বাবাই। শুরু হচ্ছে প্রাণঘাতী সিগারেট। বিকেলের আড্ডায় আমি, বান্টি, সন্দীপ আর রিক তাস পিটছিলাম। রিক আচমকা বলে উঠল, এদিকে তো একটা মার্ডার হয়ে গেল। শুনে খেলা থমকে গেল। চায়ের গ্লাসে চুমুক দিতে গিয়েও গ্লাস নামিয়ে রাখলাম। বান্টি আর সন্দীপও থ মেরে গেল। রিকের কথাটা অপ্রাসঙ্গিক মনে হলেও শুনতে ইচ্ছে হলো। রিক বলে চলল, যিনি খুন হলেন তিনি বড় বিজনেসম্যান। শুনলাম সিগারেটের স্টকিস্ট ছিলেন। কে খুনটা করেছে সেটাই রহস্য। অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে। ধোপার মাঠের পাশ দিয়ে বাড়ি ফিরছি। এদিকটা সন্ধ্যের পর লোক চলাচল বিশেষ করে না। আজ একটু বেশিই ফাঁকা লাগছে। রিকের কথাগুলো মাথায় ঘুরছে। গা ছমছমে নিস্তব্ধতাকে যেন আরও থমথমে করে তুলেছে ঝিঝির নিরন্তর ডাক। কিছুটা এগোতেই খেয়াল করলাম সামনের বাঁকে আপাতমস্তক কালো কাপড়ে ঢাকা একটা ছায়ামূর্তি, একটা আগুনের ফুলকি। ধোঁয়া উঠছে। কৌতূহলের বশে আর একটু এগোতেই শুনতে পেলাম গোঙানির আওয়াজ। আর এগোতে সাহস পেলাম না। নতুন তৈরি হওয়া ফ্ল্যাটের পাঁচিলে লুকোলাম। আড়াল থেকে মুখ বাড়াতে আরেকজনকে দেখতে পেলাম। ভয়ানক শ্বাসকষ্টে সে মাটিতে আছড়ে পড়ছে। অদ্ভুত ব্যাপার, এতক্ষণ তাকে দেখতে পাইনি। ছায়ামূর্তির মিশকালো ছায়ায় এই লোকটা যেন ঢাকা পড়েছিল। ক্রমশ হাঁপানির শব্দ বাড়ছে। একটা সময় পরিবেশ নিস্তব্ধ হয়ে এলো। ছায়ামূর্তি মিলিয়ে গেল। পরের দিন কাগজে খবরটা বেরোলো। হাওয়ার মতো ছড়িয়ে গেল লোকের মুখে মুখে। গতকালের মৃত্যুটা দেখেছি এটা কাউকে বলতে পারলাম না। পুলিশ জায়গায় পৌঁছে প্রমাণস্বরূপ একটা পোড়া সিগারেটের ফিল্টার ছাড়া আর কিছুই পায়নি। আগের খুনটা যেখানে হয় সেখান থেকেও পুলিশ এই একই ক্লিউ পেয়েছিল। পুলিশের ধারণা এটা সিরিয়াল কিলিং। গতকালকে সচক্ষে দেখা ওই অদ্ভুত মৃত্যুর কারণ আমার কাছেও এক অন্ধকার। তাই পুলিশকে সব কথা বলা না বলা দুই সমান। অথচ চুপ করেও বসে থাকতে পারছি না। আমার তান্ত্রিক কাকাকে সব ঘটনা বললাম। শুনে কাকা চোখ কুঁচকে বসে পড়ল। বুঝলাম কাকা গভীর চিন্তায় পড়েছে। রাতে খাবার টেবিলে বলবো কি বলবো না করতে করতে কাকাকে বলেই ফেললাম, আমি একবার চেষ্টা করে দেখব না, মানে পুলিশকে যদি তেমন কিছু ক্লিউ দিতে পারি। ভেবেছিলাম কথাটা শুনে হয়তো কাকা অবাক হবে, হাসতেও পারে। কিন্তু শুনে কাকার মধ্যে বিশেষ প্রতিক্রিয়া দেখলাম না। মাছের কাঁটা বাঁচতে বাঁচতে বলল, ও চেষ্টা করে দেখতে পারিস। কাকার কথায় উৎসাহ পেলাম। বললাম, তবে তোমার কিন্তু হেল্প লাগবে। তা করব। জানো কাকা, আমার কেন জানি না মনে হচ্ছে খুনগুলো অদ্ভুতুরে। কালকের লোকটাই যদি আগের খুনটা করে থাকে তাহলে কিভাবে করলো? মৃতদেহে তো কোনো আঘাতের চিহ্ন পুলিশ পায়নি। লোকটা তো সিগারেট খাচ্ছিল। সিগারেটের ফিল্টার ছাড়া আর কিছু পুলিশ পায়নি। ও যা করবি সাবধানে, তুইও একটু সাবধানে থাকিস। কাকার হেল্পের দরকার পড়তেই পারে, কারণ কাকার তন্ত্র সাধনার অলৌকিক ক্ষমতা আছে। একবার ট্রেনে যাচ্ছি, এক ছোকরা ভিড় ট্রেনে গেটের কিছু দূরে স্মোক করছিল। কাকা তাকে দুবার সিগারেট ফেলে দিতে অনুরোধ করে,
কিন্তু সে কোনো কথাই কানে তোলে না। কাকা তার সামনে গিয়ে দাঁড়ায়, তারপর কয়েক সেকেন্ড তার দিকে কটাক্ষ দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিমেষে সিগারেট নিভে যায় একটা আচমকা হাওয়ার ধাক্কায়। ছেলেটা হতবাক হয়ে যায়। আশেপাশের লোকেরা ব্যাপারটা ঠিক বুঝতে পারেনি, বুঝেছিল শুধু ছেলেটা আর আমি। কাকার সেই দৃষ্টিতে কিছু একটা ছিল। কাকা পরে আমায় বলেছিল যে এমন অনেক ক্ষমতা তন্ত্র সাধনায় পাওয়া যায়। কয়েকদিন হন্যে হয়ে এদিক ওদিক ঘুরলাম তথ্য প্রমাণের নেশায়, কিন্তু তেমন কোনো খবর হাতে এলো না। কাগজ পড়ে জেনেছিলাম যারা খুন হয়েছে তাদের একজনের নাম মনতোষ আর একজনের মনোময়। মনতোষ আর মনোময় একই সাথে সিগারেটের হোলসেলের ব্যবসা করত। নতুন খবরের জন্যে সকাল থেকে চোরটির মতো ঘুরে খুব ক্লান্ত হয়ে গেলাম। তার উপর মনের মতো কিছু খবরও জোগাড় করতে পারিনি। তাই শরীর যতটা না ক্লান্ত, মনটা তার চেয়েও বেশি ক্লান্ত হয়ে পড়েছে। বিকেলের আলো যে কোনো সময় নিভে যেতে পারে, তাই আর সময় নষ্ট না করে বাড়ি ফিরব বলেই ভাবছি। একটা চায়ের দোকান দেখে ভাবলাম এক কাপ চা খেয়েই না হয় বাড়ির পথে রওনা দেব। চায়ের দোকানে ঢুকে পড়লাম। হাতে চায়ের গ্লাসটা নিয়ে ঘনিয়ে ওঠা সন্ধ্যের অন্ধকারের দিকে তাকিয়েছিলাম। মনে হলো আমার পাশে কেউ যেন বসে আছে। ঘাড় ঘুরিয়ে দেখি একটা বুড়ো লোক আমার পাশে বসে, মুখে একটা সিগারেট, হাতে একটা খবরের কাগজ নিয়ে ছড়িয়ে পড়া বাল্বের আলোয় খুব মন দিয়ে কিছু একটা পড়ছে। স্পষ্ট হয়ে উঠছে তার মুখের বার্ধক্যজনিত রেখাগুলো। দেখলেই বোঝা যায় অল্প আলোয় পড়তে কষ্ট হচ্ছে। আমি কিছুটা কৌতূহল বশত কাগজের পাতায় উঁকি মারলাম। দেখলাম বুড়ো মনতোষ আর মনোময়ের খুনের খবরটাই পড়ছে। নিছক মজা করার জন্যে বুড়োকে বললাম, চেনেন নাকি দুজনকে? বুড়ো বলে উঠল, হ্যাঁ, হারে হারে চিনি। বুড়োর উত্তর শুনে ভাবলাম সেও আমার সঙ্গে মশকরা করছে, কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণিত করে বুড়ো বলে উঠল, মনতোষ আর মনোময়ের আর একজন বিজনেস পার্টনার ছিল, তার নাম মনীন্দ্রগুপ্ত, কিন্তু তার খবর কেউ জানে না। এই নামটা অবশ্য কাগজে পড়িনি, তাই অন্ধকারে আশার আলো দেখতে পেলাম। উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে ফেললাম, মনীন্দ্রগুপ্তর বাড়ি কোথায়? বাদাম পাহাড়, বুড়োর সংক্ষিপ্ত উত্তর। এসব কথা কেউ বলবে না, কোনো কাগজ লিখবে না। সিগারেটে লম্বা টান দিয়ে হাত নেড়ে বলতে বলতে বুড়ো চলে গেল। বুড়োর নাম জিজ্ঞেস করার সুযোগ পেলাম না। মনে মনে এই ভেবে কিছুটা স্বস্তি পেলাম, এই কদিন চোরকির মতো ঘুরে এই নতুন তথ্যটা পেলাম। বাড়ি ফিরলাম। তান্ত্রিক কাকা দুদিন বাড়ি ফিরল না। কাকাকে সেই বুড়ো লোকটার কথাগুলো নিজের মুখে জানাতে পারলাম না। মেসেজ করে জানানো যেত, কিন্তু তন্ত্র সাধনায় গেলে কাকা মোবাইল নিয়ে যায় না। তাই বাধ্য হয়েই কাকাকে চিঠি লিখে বেরিয়ে পড়লাম। চিঠিতে লিখলাম, কাকা, আমার এক বুড়ো লোকের সঙ্গে পরিচয় হলো। তার মুখে জানতে পারলাম মনতোষ আর মনোময়ের বিজনেস পার্টনার মনীন্দ্রগুপ্তর কথা। তার খোঁজে বাদাম পাহাড় চললাম। মনে হয় সেখানে গেলে আরও কিছু জানা যাবে। ভালো থেকো। ইতি, তোমার ভাইপো। সকাল সকাল বেরিয়ে পড়লাম। পথে যেতে যেতে ভাবছিলাম ওনার ছেলে মেয়ে আছে কিনা সেটা বুড়োকে আর জিজ্ঞেস করা হয়নি। বংশধর কেউ নিশ্চয়ই আছে। বাদাম পাহাড় গেলেই সব পরিষ্কার হয়ে যাবে। বাদাম পাহাড় স্টেশনে নেমে মনীন্দ্রগুপ্তর বাড়ি খুঁজে পেতে অসুবিধা হলো না। এক নামে এখনো লোকে তাকে চেনে। গন্তব্যে পৌঁছে দেখি দরজা তালাবন্ধ। খানিকটা হতাশ হলাম।
পাশে চায়ের দোকানিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, মনীন্দ্রবাবুর বাড়িতে কেউ থাকেন না? উত্তরে দোকানি বলল, হ্যাঁ, থাকে তো, ওনার নাতি থাকে, তবে আজ নেই, শহরে গেছে, কখন ফিরবে বলতে পারবো না। চায়ের দোকানে তীর্থের কাকের মতো বসে রইলাম। অপেক্ষা করতে করতে সন্ধে নামলো। ঠিক করলাম ফিরে যাই, 2 দিন পর আবার আসা যাবে। স্টেশনে ফিরে এলাম। সন্ধেতেই এখানে যেন মাঝরাত, চারদিক শুনশান। অন্ধকারের মধ্যে স্টেশনের প্রায় শেষ প্রান্তে এক টুকরো আলো দেখতে পেলাম। কাছে এসে দেখলাম ওয়েটিং রুম। এমন স্টেশনে ওয়েটিং রুম থাকতে পারে সেটা ভেবে অবাকই হলাম। স্টেশন মাস্টারের কাছে জানতে পারলাম ফেরার ট্রেন সন্ধে 7টায়। খবরটা পেয়ে খানিক নিশ্চিন্ত হওয়া গেল। মোবাইল স্ক্রিনে দেখলাম এখন 6:30। ওয়েটিং রুমে বসলাম। আমি ছাড়া আর কেউ নেই। মোবাইলে গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ পর মুখ তুলতেই দেখি উল্টো দিকের বেঞ্চে একজন বসে, মাথায় কালো টুপি, চোখে কালো চশমা। লোকটার মাথা থেকে পা অবধি কালোতে মোড়া, ঠিক সেই লোকটার মতো। মুখটা ছ্যাঁত করে উঠল। আমার মনে হতে লাগলো কালো চশমার আড়াল থেকে লোকটা যেন আমার দিকেই তাকিয়ে আছে। লোকটার দিকে আর তাকিয়ে থাকতে পারলাম না। পাশেই নাকি শ্মশান মনে পড়ল। ঘরের আলোটা ঝপ করে নিভে গেল। মনে মনে ভাবলাম, লোডশেডিং হওয়ার আর সময় পেল না। উল্টো দিক থেকে কানে এলো, কি ভয় করছে? আপনার তো সাহস আছে, খুনের তদন্ত করছেন শুনলাম। কথাগুলো শুনে ভয়ে বিস্ময়ে চমকে উঠলাম। আশ্চর্য, খুনের ব্যাপারে খোঁজ খবর করছি, কাকা ছাড়া তো আর কেউ জানে না। কারেন্ট এলো। কোথা থেকে 2 রোগা অন্ধকারের মতো কালো লোক দরজার আড়াল থেকে উঁকি মেরে চলে গেল। লোক দুটো কেমন যেন অদ্ভুত ভয়ঙ্কর দর্শনের। ওদের দেখে ভয় পেলেন? ওরা লোক আপনাকে দেখে গেল? ফের উল্টো দিক থেকে ভেসে এলো, সঙ্গে একটা বিশ্রী তীক্ষ্ণ হাসি। সঙ্গে সঙ্গেই আবার লোডশেডিং। এমন একটা অদ্ভুত কথা আর হাসিতে ভ্যাবাচাকা খেয়ে উল্টো দিকে অন্ধকারে তাকিয়ে রইলাম। লোকটা আবার বলতে লাগলেন, তদন্ত করে কিছু পেলেন? পুলিশ, গোয়েন্দা কেউ কিচ্ছু করতে পারবে না। ওরা 2জন মরতই, কে ছিল না আমার? গাড়ি বাড়ি চাকর বাকর সব। ওদের 2জনের সঙ্গে সিগারেটের ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু বুঝতে পারিনি ওরা তলে তলে আমাকে নিঃস্ব করার ছক কষছে। ওদের ষড়যন্ত্রে ভিখারি হয়ে গেলাম, শোকে পাগলের মতো হয়ে গেলাম। তারপর একদিন হার্ট অ্যাটাক। কথাটা শুনে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সারা গা ঘামে জবজব করছে। ধরা ধরা গলায় বললাম, আপনি তাহলে? হ্যাঁ, আমি মনীন্দ্র গুপ্ত। আমি যে তদন্ত করছি, আপনি কিভাবে জানলেন? আপনার সঙ্গে তো আমার দেখা হয়েছে। আমার সঙ্গে? কোথায়? কেন, 2 দিন আগেই তো মনতোষের খোঁজ করছিলেন। ওদের আর এক বিজনেস পার্টনার যে মনীন্দ্র গুপ্ত, আমি তো আপনাকে জানাই, মনে পড়ছে? সেই বৃদ্ধের কথা মনে পড়তেই বুঝলাম বৃদ্ধ আর কেউ নন, স্বয়ং মনীন্দ্রগুপ্ত। চমকে গেলাম। ওরা কিভাবে মারা গেল সেটা বুঝতে পারছেন না তো? বলেই সিগারেট ধরালেন মনীন্দ্রগুপ্ত। অন্ধকারে আগুনের ফুলকিটা জল করে উঠল। বুঝলাম উনি সিগারেটে টান দিলেন। আমার বুক চাপ ধরছে। হালকা একটা হাঁপানি অনুভব করলাম। ফের সিগারেটে টান দিতেই ফুলকিটা
দ্বিগুণ জ্বলে উঠল। আমার হাঁপানিটা অনেকখানি বেড়ে গেল। সিগারেটের প্রতি টানে যেন আমার শরীরের সমস্ত রক্ত একটু একটু করে শুষে নিচ্ছেন উনি। আপনি আমাকে ফলো করছেন, আমি চাই না কেউ আমার ব্যাপারে নাক গলাক। আপনিও মরবেন। তীক্ষ্ণ হাসি ছুঁড়ে দিয়ে মনীন্দ্রগুপ্ত বললেন। ওনার হাসিটা আমার শরীরে যেন কারেন্টের মতো খেলে গেল। শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। হাঁপানিটা শ্বাসকষ্টে পরিণত হয়েছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। পালাবারও জোর নেই। বেঞ্চে ছটফট করছি। ওনার কালো চশমায় শ্বাসকষ্টে যন্ত্রণায় মরতে বসা দুটো ফ্যাকাশে মুখ ভেসে উঠল। মৃত্যু যন্ত্রণা বুকে নিয়েও বুঝতে অসুবিধা হলো না এরা দুজন মনোময় আর মনোতোষ। প্রচণ্ড গতিতে পেরিয়ে যাওয়া ট্রেনের শব্দ পেলাম। শব্দ থামতেই হাওয়ার শব্দ। হাঁপানিটা কমে এলো। হাওয়াটা যেন এদিকেই বয়ে আসছে। দেখলাম মনীন্দ্রগুপ্তর হাসি মিলিয়ে গেছে। সিগারেট নিভে গেছে। বারবার জ্বালাচ্ছেন, বারবারই নিভে যাচ্ছে। এমন ঘটনায় তিনি হতভম্ব। কাকার কথা মনে পড়ল। তবে কি কাকা আসছে? ভাবতে ভাবতেই একটা তীব্র আলো এসে পড়ল মনীন্দ্রগুপ্তর মুখে। একটা ভয়ানক নীল মুখ। ঘর কাঁপানো গোঙানির শব্দে আস্তে আস্তে মনীন্দ্রগুপ্ত মিলিয়ে গেল। ঘরে আলো জ্বলে উঠল। দেখলাম কাকা দাঁড়িয়ে। দৌড়ে এসে কাকার হাত ধরলাম। কাকা বলল, ভাগ্যিস বুদ্ধি করে চিঠিটা লিখে এসেছিলি। স্টেশনে নেমেই বুঝলাম বাতাস ভারী, হাওয়ায় আত্মার গন্ধ। চিঠিটা পড়ে তন্ত্র সাধনায় বসি। প্রথমে ধরা জিতছিল না, এমনই ধুরন্ধর আত্মা। তারপর পুরো ছবিটা চোখের সামনে আসে। জানতে পারলাম যে দুজন খুন হয়েছে তারা মনীন্দ্রর বিজনেস পার্টনার ছিল। সিগারেটের কারবার করে দুই পার্টনার ওনাকে দেউলিয়া করে। বাজারে তখন অনেক ঋণ, চিন্তায় অতিরিক্ত স্মোকিং করেন মনীন্দ্রগুপ্ত। সেই কারণেই ওনার মৃত্যু হয়। সাধনার গভীরে পৌঁছে দেখি মৃত্যুর সময়ও ওনার মুখে ছিল একটা আধ জ্বলন্ত সিগারেট। আর তাই ওনার সিগারেটের টানে প্রচণ্ড শ্বাসকষ্টে মারা যায় মনোতোষ আর মনোময়, কোনো প্রমাণ আঘাত ছাড়াই বলে বেঞ্চে বসে পড়লাম। আমার পিঠে হাত রেখে কাকা বলল, সৌদ নিতে এই অভাবনীয় পথ বেছে নেয় তার অতৃপ্ত আত্মা।